সবাইকে স্বাগতম আমার এই নতুন ভিডিওতে। আজ আমরা আলোচনা করব টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস নিয়ে। প্রোগ্রামিং বা ডাটা স্ট্রাকচারের কথা বলতে গেলে একটি শব্দ বারবার উঠে আসে, সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। এটা আসলে কি এবং কেন এত গুরুত্বপূর্ণ? আপনারা যারা প্রোগ্রামিং শিখছেন কিংবা কম্পিটিটিভ প্রোগ্রামিং বা ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি খুব সহজভাবে বাংলায় টাইম কমপ্লেক্সিটির ধারণা এবং বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। টাইম কমপ্লেক্সিটি মানে কোনো কাজ করতে যে সময়টা লাগে বা ও সময়ের সাথে সেটা কিভাবে বাড়ে বা কমে তা পরিমাপ করার একটি ধারণা। এটা শুধু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেই নয়, বাস্তব জীবনের অনেক কাজেও সেটি পরিলক্ষিত হয়। ধরুন আপনি একটি ক্লাসে সব ছাত্রছাত্রীদের মধ্যে কলম বিতরণ করবেন। এই সময়টা নির্ভর করে আপনি কিভাবে কলমগুলোকে বিতরণ করছেন। প্রথম উপায় হতে পারে আপনি কলমের বক্সটি একজন ছাত্রকে দিয়ে বললেন সে যেন সব কিছু বিতরণ করে দেয়। এখানে আপনার কাজটি কিন্তু একবারেই শেষ। ছাত্রের সংখ্যা যতই বাড়ুক না কেন, আপনার সময় কিন্তু একই থাকবে। একে আমরা বলি বিগ অফ ওয়ান, মানে ধ্রুব সময়ে কাজ। দ্বিতীয় উপায় হতে পারে আপনি নিজে গিয়ে প্রত্যেক ছাত্রকে একটি করে কলম দিলেন। ছাত্র সংখ্যা বেশি হলে আপনার বেশি সময় লাগবে, আর যদি ছাত্রের সংখ্যা কম হয় তাহলে আপনার কম সময় লাগবে। এটাকে আমরা বলি বিগ অফ এন, মানে লিনিয়ার টাইমে কাজ। এখন ধরুন আপনার কাছে এক বাক্স কলম আছে এবং প্রতিটি কলমে একটি নির্দিষ্ট নম্বর বা বিশেষ চিহ্ন দেওয়া আছে। আপনার কাজ হলো এই কলমগুলোকে সঠিক ছাত্রের কাছে পৌঁছে দেওয়া। তবে প্রতিবার যখন আপনি একটি কলম দেবেন, আপনি পুরো ক্লাসের মধ্যে ঘুরে ঘুরে সেই ছাত্রটিকে খুঁজবেন যাকে চিহ্নিত কলমটি দেওয়া উচিত। ধরুন এখন ক্লাসে ৩০ জন ছাত্র আছে এবং বাক্সে আছে ৩০টি কলম। আপনি প্রথম কলম নেওয়ার পর ৩০ জন ছাত্রকে চেক করবেন এবং সঠিক ছাত্রকে বেছে দিবেন। দ্বিতীয় কলমের জন্য আবার ৩০ জন ছাত্রকেই চেক করবেন। এভাবে প্রত্যেকটি কলমের জন্য পুরো ক্লাসের ছাত্রদের একবার করে চেক করতে হবে। এর মানে ৩০টি কলমের জন্য আপনাকে ৩০ ইন্টু ৩০ ৯০০ বার চেক করতে হবে। ক্লাসের ছাত্র সংখ্যা বাড়লে এই চেকিংয়ের সংখ্যাও দ্রুত বেড়ে যাবে। এখানে সময় বর্গ আকারে বেড়ে যাচ্ছে, যাকে আমরা এন স্কোয়ার বলতে পারি। এভাবে টাইম কমপ্লেক্সিটি আমাদের বলে দেয় কোনো সমস্যার সমাধানে সময় কিভাবে বাড়বে। এই বিষয়টি বুঝতে পারলে আপনি কাজ করার সবচেয়ে ভালো উপায়টি বেছে নিতে পারবেন। এই উদাহরণগুলো থেকে আশা করি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। পরবর্তী অংশে আমরা এর থেকেও গভীর ধারণা নিয়ে আলোচনা করব। এখন আমরা কিছু সাধারণ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব এবং সেগুলোর টাইম কমপ্লেক্সিটি বিশ্লেষণ করব। চলুন শুরু করি। এখানে ফার্স্ট স্টেটমেন্টটি হচ্ছে x ইকুয়াল টু 5। x একটি ভেরিয়েবল এবং সেখানে আমরা 5 ভ্যালুটিকে অ্যাসাইন করেছি। এই 5 ভ্যালুটি অ্যাসাইন করার জন্য যে সময়ের প্রয়োজন হয় তাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করতে পারি। তাই এর কমপ্লেক্সিটি আমরা ধরে নিলাম বিগ অফ 1। স্টেটমেন্ট 2 তে আমরা দেখতে পাচ্ছি বি এবং সি নামের দুটি ভেরিয়েবলের যোগফল y তে রাখা হচ্ছে। এই ইকুয়েশনটি এক্সিকিউট করতে যে সময়ের প্রয়োজন হয় সেই সময়টিকেও আমরা কনস্ট্যান্ট হিসাবে চিন্তা করতে পারি। যোগ করার জন্য যে সময়ের প্রয়োজন হয় তা সর্বদাই একই থাকবে, তাই তার কমপ্লেক্সিটি আমরা বলতে পারি বিগ অফ 1। স্টেটমেন্ট 3 তে আমরা একটি ফিক্সড সাইজের অ্যারে তৈরি করছি। যেহেতু অ্যারের সাইজ ফিক্সড, তাই তার তৈরি করতে যে সময়ের প্রয়োজন হয় সেটাকেও আমরা কনস্ট্যান্ট হিসাবে চিন্তা করতে পারি। তাই এর টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ 1। অ্যারে থেকে একটি নির্দিষ্ট ইন্ডেক্সে ডাটা অ্যাক্সেস করা বা সেট করা জন্য যে সময়ের প্রয়োজন হয় সেটাকেও আমরা কনস্ট্যান্ট হিসাবে চিন্তা করতে পারি। তাহলে ডাটা অ্যাক্সেস এবং সেট করার জন্য যে টাইম কমপ্লেক্সিটি সেটাও বিগ অফ 1ই বলতে পারি। এই উদাহরণগুলো থেকে আমরা শিখলাম যে সাধারণ স্টেটমেন্ট যেমন ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট, অ্যারিথমেটিক অপারেশন, অ্যারে তৈরি বা অ্যারেতে ডাটা সেট বা গেট করার জন্য টাইম কমপ্লেক্সিটি প্রায়শই বিগ অফ 1 হয়ে থাকে, কারণ এগুলোর সময় নির্দিষ্ট এবং ধ্রুব সময়ে সম্পূর্ণ হয়ে থাকে। পরবর্তী অংশে আমরা লুপ এবং আরো জটিল স্ট্রাকচারের টাইম কমপ্লেক্সিটি বিশ্লেষণ করব। এবার আমরা লুপ নিয়ে আলোচনা করব। লুপ হলো প্রোগ্রামের এমন একটি অংশ যা একটি নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বারবার চলে। লুপের টাইম কমপ্লেক্সিটি নির্ভর করে এটি কতবার চলবে
এবং এর প্রতিটি পুনরাবৃত্তিতে কি ধরনের কাজ হচ্ছে তার উপর। আসুন আমরা উদাহরণ সহ বিস্তারিত বিশ্লেষণ করি। এখানে একটি লুপ 0 থেকে n পর্যন্ত চলবে। প্রতিটি লুপ চালালে একটি কাজ হয়, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। লুপটি মোট n বার চলবে। এখানে আমরা দেখতে পাচ্ছি i equal to 0 যখন, তখন একবার প্রিন্ট হবে, i এর ভ্যালু 1 এর জন্য আরো একবার প্রিন্ট হবে, i এর ভ্যালু 2 এর জন্য আরো একবার প্রিন্ট হবে। এইভাবে n সংখ্যক টাইম লুপটি প্রিন্ট করবে। তাই এই লুপের টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ n। এখন আমরা একটি নেস্টেড লুপের এক্সাম্পল দেখি। বাইরের লুপটি 0 থেকে n পর্যন্ত চলবে এবং ভিতরের লুপটি 0 থেকে m পর্যন্ত চলবে। প্রতিবার বাইরের লুপ চালানোর সময় ভেতরের লুপ থেকে একটি করে কাজ হবে, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। এখন যদি আমরা i এর ভ্যালু 0 চিন্তা করি, তখন j এর ভ্যালু 0 থেকে m পর্যন্ত রান করবে। i এর ভ্যালু 1 এর জন্য j এর ভ্যালু আবার 0 থেকে m পর্যন্ত রান করবে। i এর ভ্যালু 2 এর জন্য j এর ভ্যালু 0 থেকে m পর্যন্ত রান করবে। এইভাবে i এর ভ্যালু 3 এর জন্য এবং i এর ভ্যালু n-1 এর জন্য প্রতিবারই j এর ভ্যালু 0 থেকে m পর্যন্ত রান করবে এবং প্রতিবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। তাই আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি i এর জন্য j এর ভ্যালু 0 থেকে m পর্যন্ত, মানে m সংখ্যক টাইম সে রান করবে। তাহলে তার টাইম কমপ্লেক্সিটি হবে n ইন্টু m, বিগ অফ n ইন্টু m। আমরা আরো একটি নেস্টেড লুপের এক্সাম্পল দেখব, যা পূর্ববর্তী এক্সাম্পল থেকে কিছুটা ভিন্ন। এখানে বাইরের লুপটি 0 থেকে n পর্যন্ত চলবে, কিন্তু প্রতিবার বাইরের লুপের জন্য ভেতরের লুপটি 0 থেকে i পর্যন্ত চলবে। যদি আমরা ধাপে ধাপে লুপের এক্সিকিউশন গুলো বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই যখন i এর ভ্যালু 0 তখন j এর ভ্যালু 0, তার মানে j এর ভ্যালু একবার এক্সিকিউশন হচ্ছে এবং তাই আমরা বলেছি কাজের সংখ্যা 1। যখন i এর ভ্যালু 1 তখন ভিতরের লুপটি 2 বার চলবে। যখন i এর ভ্যালু 2 তখন ভেতরের লুপটি 3 বার চলবে। এইভাবে যখন i এর ভ্যালু 3 ভেতরের লুপটি 4 বার, এবং যখন i এর ভ্যালু n-1 তখন ভিতরের লুপটি অর্থাৎ j এর ভ্যালু n সংখ্যক বার চলবে। অর্থাৎ মোট এক্সিকিউশনের সংখ্যা হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, অর্থাৎ n সংখ্যক সংখ্যার সামেশন, যা কিনা আমরা প্রকাশ করতে পারি n ইন্টু n প্লাস 1 বাই 2 দ্বারা, অর্থাৎ n স্কোয়ার বাই 2 প্লাস n বাই 2। যেহেতু টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে বড় উপাদান n স্কোয়ার গুরুত্বপূর্ণ, তাই টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ n স্কোয়ার। এখন আমরা এমন একটি লুপ বিশ্লেষণ করব যেখানে লুপ ভেরিয়েবল গুণের মাধ্যমে বাড়ে, অর্থাৎ প্রতি ধাপে তার মান দ্বিগুণ হয়। আসুন দেখি এটি কিভাবে কাজ করে। লুপ শুরু হয় i equal to 1 থেকে। প্রতিবার লুপ চলার পর তার i এর মান দ্বিগুণ হয়, অর্থাৎ লুপ চলতে থাকবে ততক্ষণ পর্যন্তই যতক্ষণ না i লেস দেন n শর্তটি মিথ্যা হয়। এখন আমরা যদি প্রতি স্টেপ ফলো করি, তাহলে প্রথম স্টেপে i এর মান 1, তার মানে হ্যালো ওয়ার্ল্ডটি প্রিন্ট হবে, এবং দ্বিতীয় স্টেপে i এর মান হবে 2 এবং তখনও হ্যালো ওয়ার্ল্ডটি প্রিন্ট হবে, এবং তৃতীয় স্টেপে i ইকুয়াল টু হবে 4 and then fourth স্টেপে i equal to 8। দেন এইভাবে লুপটি চলতে থাকবে। ধরি আমরা এই লুপটি k সংখ্যক স্টেপ চলবে, তাহলে এক্সিকিউশন হবে 1 2 3 4 ডট 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 k। এই লুপের মোট ইটারেশন সংখ্যা হবে log 2 ভিত্তিক n, তাই এর টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ log n। এই উদাহরণ আমাদের দেখায় যে যখন লুপ ভেরিয়েবল প্রতিটি ধাপে গুণ বা ভাগের মাধ্যমে বাড়ে বা কমে, তখন টাইম কমপ্লেক্সিটি লিনিয়ার না হয়ে লগারিদমিক হয়। এই ধরনের লুপ খুব দ্রুত কাজ শেষ করতে পারে, কারণ ইটারেশন সংখ্যা ইনপুট সাইজের তুলনায় অনেক কম হয়। আজকের সেশনে আমরা টাইম কমপ্লেক্সিটির ধারণা এবং বিভিন্ন লুপের বিশ্লেষণ সম্পর্কে শিখেছি। টাইম কমপ্লেক্সিটি আমাদের অ্যালগরিদমের কার্যকারিতা বিশ্লেষণ করতে সাহায্য করে। এটি আমাদের বলে ইনপুট ডাটা বাড়ার সঙ্গে সঙ্গে কোড কতটা ধীর বা দ্রুত কাজ করবে। কোনো প্রোগ্রাম লিখতে গেলে টাইম কমপ্লেক্সিটি বোঝা একটি অপরিহার্য দক্ষতা। এটা অ্যালগরিদম নির্বাচন এবং প্রোগ্রামের কার্যকারিতা
উন্নত করতে সাহায্য করে। পরবর্তী সেশনে আমরা কিছু জটিল অ্যালগরিদম এবং তাদের টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব। আপনাদের যে কোনো প্রশ্ন বা ফিডব্যাকের জন্য কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী সেশনে।